মর্নিং ফ্রম গোয়া ডে 4। তো চলুন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই গোয়া সিরিজের। আজকে আমরা যাব নর্থ গোয়া। তো আপনারা অলরেডি সাউথ গোয়া এবং ওল্ড গোয়া পাঞ্জিমের বিভিন্ন রকম ভিডিও আমি ছেড়ে রেখেছি, সেই ভিডিওগুলো অলরেডি দেখেছেন গোয়া সিরিজের। কীরকম লাগছে গোয়া সিরিজ অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজকে নর্থ গোয়ার বেশ কিছু সুন্দর সুন্দর স্পট রয়েছে, অনেকগুলোই রাদার স্পট রয়েছে, সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সকাল সকাল দুগ্গা বলে বেরিয়ে পড়েছি নর্থ গোয়া এক্সপ্লোরের পথে। পথে আবারও সেই ব্রিজ ও রাস্তা যেগুলি ওল্ড গোয়ার পথেও কভার করেছিলাম। আচ্ছা, ওল্ড গোয়া এবং সাউথ গোয়া সিরিজ দেখেছেন? যদি না দেখে থাকেন বেল আইকনে ক্লিক করে বা আমার ইউটিউব চ্যানেলটিতে ভিজিট করে দেখে আসতে পারেন। এখানে একটা কথা জানিয়ে রাখি, পিক সিজনে গোয়ার বাজেট, কিভাবে সম্পূর্ণ গোয়া ট্যুর নিজেরা প্ল্যান করবেন, এগুলি তুলে ধরাই আমাদের ব্লগের মূল উদ্দেশ্য। সামনের ডিসেম্বরে তাহলে আপনার জীবনসঙ্গীকে নিয়ে ছুটিতে ঝলমলে ওয়েদারে কাটিয়ে আসুন গোয়ার সমুদ্র সৈকতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তবেই আমরা ভ্রমণ পর্বগুলি সবার আগে আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা এই মুহূর্তে যে নদী ক্রস করছি তার নাম জুয়ারি নদী। এ পথে অনেকগুলি নদী এবং ব্রিজ পেরোতে হয়। জুয়ারি নদী পেরিয়ে এসেছি মান্ডবী নদীর ওল্ড ব্রিজের ওপর দিয়ে যে ব্রিজটি সোজা চলে গেছে সেটি নিউ ব্রিজ। এই মান্ডবী নদী গোয়ার অন্যতম প্রসিদ্ধ নদী, বিশেষত রাতের রঙিন স্বপ্নপুরী গোয়ার এক অবিচ্ছেদ্য অংশ এই নদী এবং নদীর ওপর ভাসমান এই জাহাজগুলি। এই নদীবক্ষেই রয়েছে গোয়ার নামজাদা ক্যাসিনোগুলি, যেমন বিগ ড্যাডি, ম্যাজেস্টিক প্রাইড, ডেলটিন রয়্যাল। আমাদের হাতে সময় খুবই কম ছিল, ফলত আমরা এই যে ক্যাসিনোগুলি এগুলো ভিজিট করতে পারিনি। আপনারা এলে মিস করবেন না। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ধরলাম সরু নর্থ গোয়া যাওয়ার রাস্তা। পাড়া রোড ঢোকার কয়েক কিলোমিটার আগেই দেখলাম সারি সারি নারকেল গাছ, যেটি মেনলি পাড়া রোডের সমতুল্য বলা চলে। তাহলে চলুন ফাইনালি কথা হচ্ছে পাড়া রোডে দাঁড়িয়ে। এসে পৌঁছেছি বিখ্যাত একটা নর্থ গোয়ার স্পটে। মানে এক একটা জায়গায় সিনেমা শুটিং হয়, আর সিনেমা শুটিং হয়ে ওই স্পটটা ভাইরাল হয়ে যায়, ফেমাস হয়ে যায়। তো এই জায়গাটা হচ্ছে ফেমাস ফর শুটিং অফ ডিয়ার জিন্দেগি। তো চলুন দেখি। এখানে শাহরুখ খান আর আলিয়া ভাট দুজন সাইকেল নিয়ে ওই গাছের মাঝখান দিয়ে গেছিলো বলে এখানে সাইকেল রেন্ট 200 টাকা করে নিচ্ছে, মানে হাফ অ্যান আওয়ারের জন্য। তো অপূর্ব একটা রেন্ট নিয়েছে, আমি নিলাম না, কারণ এই একই সাইকেলে দুজনে মিলে চেপে ফটো তুলে নেবো। তো এই সাইকেল আপনারা রেন্ট নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। বাট রাস্তার সিনিক বিউটি কিন্তু রয়েছে বস, দেখে নিন। এই রোডটির নাম আসলে পাড়া রোড। রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ দিয়ে ঘেরা, মাঝখানে চলে গেছে ছবির মতো সুন্দর সরু একটি পথ। রাস্তাটি বলিউড সিনেমা ডিয়ার জিন্দাগির দৃশ্যপটে ব্যবহৃত হওয়ার পর থেকেই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তাটির আশপাশটা বেশ নজরকাড়া, রয়েছে সবুজ ধানক্ষেত, ঐতিহ্যবাহী গোয়ান বাড়ি ও শান্ত নিরিবিলি পরিবেশ, যা গোয়ার গ্রামীণ সৌন্দর্যকে বৃদ্ধি করে। আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে শাহরুখ খান এবং আলিয়া ভাট সেজে কয়েক মুহূর্ত কাটাতেই পারেন নর্থ গোয়ার হালফিল বিখ্যাত এই পাড়া রোডে। সারা রাস্তা জুড়ে এখানে আলিয়া ভাট আর শাহরুখ খানের অভাব নেই, প্রচুর আলিয়া ভাট আর শাহরুখ খান ঘুরে বেড়াচ্ছে, এতই ঘুরছে যে ছবি তোলা যাচ্ছে না। তো যাই হোক, রাস্তার সিনিক বিউটি দেখলেন আপনারা, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো চলুন একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে
তাড়াতাড়ি এই স্পটটাকে কভার করে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে যাব। আমার মতে এখানে যখন একটা স্পট, তখন এই রাস্তাটা কিছুক্ষণের জন্য সকালের জন্য ব্লক করে রাখা উচিত, কারণ ট্যুরিস্টরা এখানে সাইকেল রেন্ট নিচ্ছে, 200 টাকা করে তার চার্জ নিচ্ছে সাইকেল চালিয়ে যাবে বলে, এখানে কিছু ফটো তুলবে বলে, বেশ ফটোজেনিক একটা জায়গা বা প্লেস। তাও কিন্তু এখানে বড় 4 চাকাগুলো এসে সব ম্যাসাকার করে দিচ্ছে। কীরকম লাগলো এই স্পট? আমরা বেরিয়ে যাচ্ছি এবার স্পট থেকে, কারণ আমাদের অনেক কিছু কভার করা আছে, আগেও আমি বললাম একটু আগে। তো চলুন যাওয়া যাক। নেক্সট যাবো আমরা ফোর্টে, চলুন। ছাপোড়া ফোর্ট পাড়া রোড থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি বা স্কুটিতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। এক্ষেত্রে ভাগাতোর রুটটি সবচেয়ে সুন্দরতম রোড, যা মেনলি গোয়ার গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে বিস্তৃত। মোটের ওপর গোয়ার রাস্তাঘাট বেশ সুন্দর, আপনারা কি বলেন? আপাতত রাস্তার অসাধারণ দৃশ্যপট আপনাদের জন্য। ছাপোড়া ফোর্টে চলে এসেছি আমরা। যে জায়গায় ডিয়ার জিন্দাগি শুটিং হয়েছে ওই জায়গা থেকে খুব একটা বেশি দূরে নয় এই ফোর্টটা। তো এসে একটুখানি ডাব খাচ্ছি, ডাবের জল। এখানে ডাবের জল হচ্ছে 60 টাকা করে পার পিস। চলুন, ছাপোড়া ফোর্ট যেটা, সেটার একদম একটু আগেই নিচে পার্কিং স্লট রয়েছে। সেখানে 2 হুইলার্স আমরা যেহেতু নিয়ে এসেছি, তার জন্য পার্কিং চার্জ পড়লো 20 টাকা করে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসে ডাব খেয়ে ওপরের দিকে যাচ্ছি ছাপোড়া ফোর্ট দেখতে। ছাপোড়া ফোর্টের সামনে বিশাল এরিয়া জুড়ে ছোট ছোট খাবার দাবারের স্টল। দোকানগুলি দেখে বেশ চলতি দোকান বলেই মনে হয়। আপনারা চাইলে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করতেই পারেন। এখানে একটা কথা বলি, ডিসেম্বর মাসেও গোয়ার রোদ কিন্তু মারাত্মক, ফলে ডিহাইড্রেশন এবং অসুস্থ বোধ করা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে এলে সবসময় ওআরএস, জল, ছাতা, সানগ্লাস এবং ট্যান প্রোটেকশনের দ্রব্য ক্যারি করবেন। রাস্তা সমান্তরাল নয়, ক্রমে ঊর্ধ্বমুখী চড়াই পথ। যে স্থানটি থেকে ছাপোড়া ফোর্টের সিঁড়ি শুরু হচ্ছে তার চারপাশের বিস্তীর্ণ অনেকখানি জায়গা ফাঁকা। দেখে মনে হয় অদূর ভবিষ্যতে এখানে পার্কিং এর এরিয়া করে দেওয়া হবে। বা আপনারা যদি এই ফাঁকা জায়গা কেন রয়েছে সে নিয়ে নিজেদের মতামত রাখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে রাখতে পারেন। ছাপোড়া ফোর্টে উঠতে প্রায় 120টি সিঁড়ি পার হতে হয়। লাল ল্যাটেরাইট পাথরে তৈরি এই ফোর্ট আরব সাগর এবং ছাপোড়া নদীর মোহনায় একটি পাহাড় চূড়োয় অবস্থান করছে। দুর্গটির নির্মাণকাল 1617 খ্রিস্টাব্দ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখে পড়বে আদিগন্ত আরব সাগর, আর সামনে বিস্তীর্ণ ভাগাতোর সি বিচ। যাই হোক, চলুন আর দেরি না করে পা চালিয়ে উঠে পড়ি ছাপোড়া ফোর্টের টপে। ফোর্টের ওপরে এই অংশটিতে রয়েছে ভীষণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আমরা এসে পৌঁছেছি ছাপোড়া ফোর্টের একদম টপে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে হিল টপের ওপর উঠতে হয়, মানে ফোর্টের টপের ওপর উঠতে হয়। প্রচুর পর্যটকের ভিড় চারদিকে। আর এই সেই বিখ্যাত স্থান যেখানে সিনেমার শুটিং হয়েছিল, যার নাম হচ্ছে দিল চাহতা হ্যায়। তো দেখে নিন এই স্পট। এবার চলুন জেনে নিই ফোর্টের ইতিহাস। 1617 খ্রিস্টাব্দের আগেই এই স্থান আদিল শাহ রাজবংশের একটি ফোর্ট ছিল, যার নাম ছিল শাহপুরা। পরবর্তীতে এর নাম হয় ছাপোড়া ফোর্ট। দুর্গটি বহুবার বিভিন্ন শাসকের হাতে গেছে, যেমন মারাঠা,
পর্তুগিজ স্থানীয় রাজারা একে দখল এবং পুনর্দখল করেন। আগেই বলেছি, বর্তমানে দুর্গটি থেকে অসাধারণ সানসেট দেখা যায় এবং আরব সাগর সহ ভাগাতোর এবং ওজরান সি বিচের এক অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। ছাপড়া ফোর্টের এই পোর্শনটাতে, মানে টোটাল ছাপড়া ফোর্টের যে পোর্শন, সেই পোর্শনে সিঁড়ি আর কিছু ভগ্নাবশেষ দেওয়াল ছাড়া প্রায় কিছুই অবস্থান করছে না, আর কিছুই এক্সিস্ট করছে না। তো এটা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল গভর্নমেন্টের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটা নিদর্শন বলা যেতে পারে, এর আন্ডারে রয়েছে এই পোর্শনটা। তো এখান থেকে যেটা দেখা যায় মেনলি আরব সাগরের একটা 360 ভিউ দেখতে পাওয়া যায় এর ওপরে উঠে। তো যেটা ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি ধরা পড়ে। সব দর্শকরা, সব পর্যটকরা এসে ওই সেলফি তুলছে এবং হই হই করছে। আর একটা মেন যে স্পট এখানকার, সেটা হচ্ছে এই সিনেমা শুটিং স্পট, যেটা এক্ষুনি আপনাদের দেখালাম। তো চলুন এবার ছাপড়া ফোর্ট দেখে আমরা নিচের দিকে নেমে যাব আমাদের পরবর্তী গন্তব্য নেক্সট ফোর্টের উদ্দেশ্যে। বিখ্যাত ছাপড়া ফোর্ট দেখে নিচের দিকে নেমে যাচ্ছি। চলুন দেরি না করে তাড়াতাড়ি চলে যাই পরবর্তী গন্তব্যে। এই মুহূর্তে এসে পৌঁছেছি ভাগাতোর বিচে, একদম বিচে অবস্থান করছি এখন। তো একটু আগে আপনাদের দেখালাম ছাপড়া ফোর্ট, যেখানে বিভিন্ন রকম সিনেমার, হিন্দি স্পেশালি বলিউড মুভি শুটিং হয়েছে। এই যে দূরে বিস্তীর্ণ ফোর্টটা দেখা যাচ্ছে, সেই ফোর্ট থেকে যে ভিউটা উপর থেকে নিচে দেখছিলাম, এখন নিচে দাঁড়িয়ে আছি, মানে ভাগাতোর বিচে দাঁড়িয়ে আছি। বিচে দাঁড়িয়েও ভিউটা কিন্তু অসাধারণ। একদিকে ফোর্ট, অন্যদিকে বিস্তৃত আরব সাগর, আর তার সাথে নানা রকম পর্যটকের ভিড়, সঙ্গে মানুষজন স্পোর্টস, মানে ওয়াটার স্পোর্টস করছে, ওয়াটার অ্যাক্টিভিটি করছে। ভীষণ সুন্দর একটা বিচ। উত্তর গোয়ার জনপ্রিয় তথা জনবহুল বিচগুলির মধ্যে অন্যতম এই ভাগাতোর বিচ। কাজেই প্রচুর টুরিস্টের সমাগম ঘটে। আশেপাশে রেস্তোরাঁও চোখে পড়ে, যেখানে অনায়াসেই অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, স্ন্যাক্স ইত্যাদি পেয়ে যেতে পারেন। এবার চলুন দেখিয়ে দিই এই বিচের ওয়াটার স্পোর্টসের ট্যারিফ। ভাগাতোর বিচ থেকে স্কুটি ছুটিয়ে দিলাম পরবর্তী সি বিচের উদ্দেশ্যে, নাম অঞ্জুনা বিচ। অঞ্জনা বিচের ধারে একটু আগেই আপনারা দেখলেন ভাগাতোর বিচ। ভাগাতোর বিচ থেকে খুব বেশি কিলোমিটার ডিস্টেন্সে নয়, কয়েক কিলোমিটার, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই অবস্থান করছে এই অঞ্জনা বিচ। অঞ্জনা বিচের সৌন্দর্য মোটামুটি বলতে পারি ক্রাউডেড, এখানে বেশি হই হল্লা হচ্ছে চারদিকে, আর প্রচুর ফরেনার কিন্তু দেখা যাচ্ছে। সেমভাবে এই বিচের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর ট্যুরিস্ট স্পট, প্রচুর হোটেলস, রিসর্টস রয়েছে। তার সাথে এখানে রয়েছে প্রচুর মার্কেট আর দোকান। আর এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করে সমুদ্রের সি ভিউ দেখতে দেখতে আপনার প্রিয়জনের সাথে এনজয় করতে পারেন। দেখে নিন এই বিচের এক ঝলক। আলাদা চার্ট রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য, যেমন 900 টাকায় প্যারাসেলিং। আরও চার্টগুলি আমি দিয়ে দেবো, সেখান থেকে
আপনারা কালেক্ট করে নেবেন। আপনারা যদি অঞ্জনা বিচেও করতে চান, সমস্ত ওনারা একটা কাজ করছেন যে সমস্ত যে ওয়াটার স্পোর্টসগুলো রয়েছে, ব্যানানা রাইড থেকে জেট স্কি থেকে প্যারাসেলিং, সমস্ত রাইড একসাথে 1500 টাকার প্যাকেজ করেছে ওরা। পার পার্সন 1500 টাকা, মাথায় রাখবেন। চলুন চলে যাব পরবর্তী গন্তব্যে। আগুয়াডা ফোর্ট যাওয়ার পথে আমরা একটু লাঞ্চ পর্বটা সেরে নিচ্ছি, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 2:20। তো এখন আমরা এই পথে বেশ কিছু রেস্টুরেন্ট চোখে পড়লো, একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, ঢুকে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। আচ্ছা, প্লেন রাইস নিয়েছি। প্লেন রাইসের আমাদের প্লেট পড়লো। এখানে বলে রাখি থালি সিস্টেম ছিল, কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। থালি যদি নেন 180 টাকা করে এক একটা থালি, তার সঙ্গে রুটি, বিভিন্ন রকম সবজি সব দেওয়া হচ্ছে। তো আমরা নিয়েছি, এখানে অ্যাভেলেবেল নেই যেহেতু প্লেন রাইস নিয়েছি, এটা পড়লো 90 টাকা করে। তার সাথে একটা এই ডাল ফ্রাই নিয়েছি, ডাল ফ্রাইয়ের দাম, এবং কোফতা কারি নিয়েছি, এটা হচ্ছে মালাই ভেজ কোফতা, তার সাথে নিয়েছি কার্ড। এই সমস্ত দামগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নিচেও দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। চলুন লাঞ্চ করে দেখা হচ্ছে আপনাদের সাথে। লাঞ্চ ডান। লাঞ্চ করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট ফোর্টের উদ্দেশ্যে। নেক্সট ফোর্ট আমাদের কি ফোর্ট জানো? আগুয়াডা ফোর্ট। নেক্সট আমরা আগুয়াডা ফোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এই হোটেলে আমরা খেলাম। খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি, খুব একটা ভালোও বলবো না, কারণ ভীষণ ঝাল। এমনিতে আমার ঝাল খুব একটা, যে কোনো প্রিপারেশন আমার খুব একটা ভালো লাগে না। তো চলুন এগিয়ে যাই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অঞ্জনা বিচ থেকে আগুয়াডা বিচ এর দিকে ছুটিয়ে দিলাম আমাদের স্কুটি। রাস্তার প্রথম ভাগ গোয়া শহরের ওপর দিয়ে চলে গেছে। এখানে দুধারে প্রচুর রেস্তোরাঁ এবং মার্কেট চোখে পড়ে, তাই আমি রেকমেন্ড করব দুপুরের লাঞ্চটি কালাঙ্গুটে আঞ্জনা রোডের ওপর যে কোনো রেস্তোরাঁতে সেরে নিতে পারেন। নর্থ গোয়াতে তুলনামূলকভাবে গাড়ি, রেস্টুরেন্ট এবং হোটেল সংখ্যা অনেক বেশি, তার ফলে যেটা হয় সেটা হচ্ছে জ্যামের সৃষ্টি হয়। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস আগুয়াডা ফোর্ট, এবং মোবাইলে টাইম দেখাচ্ছে 3:30, মানে 3:26 এর কাছাকাছি। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো। বেশ খানিকটা জ্যাম পেরিয়ে এলাম। চলুন যাওয়া যাক। কয়েক কিলোমিটার এগিয়ে শহরের পথ ছাড়িয়ে নিরিবিলি পথ ধরলাম আমরা। পাশে বয়ে যাচ্ছে নেরুল নদী। এই বাঁ পাশে যে পয়েন্টটি দেখছেন, এর নাম ডলফিন পয়েন্ট। এখানে জনপ্রতি 350 টাকায় বোটে করে আপনি মোট 4টি স্পট ঘুরতে পারেন। তার মধ্যে থাকবে ডলফিন ট্রিপ, আগুয়াডা ফোর্ট, আগুয়াডা জেল, মিলিয়নিয়ার্স প্যালেস। এই স্থানটি বিখ্যাত মান্ডোভি নদী এবং আরব সাগরের মিলনস্থল হিসাবে। এখানের গোল্ডেন আওয়ার হলো সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়। সময়ের অভাবে এটিতে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, আপনারা কিন্তু মিস করবেন না। এই যে ফোর্টটির দিকে চলেছি, এটি হলো আপার আগুয়াডা ফোর্ট, যেটি একটি ঢেউ খেলানো পাহাড় বা বলা ভালো টিলার উপর অবস্থান করছে। চারপাশ অরণ্য সংকুল।
পৌঁছেছি আগুয়াডা ফোর্টে। চলুন আগুয়াডা ফোর্টটা ঘুরিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, এখানে পার্কিং চার্জ কিন্তু 2 হুইলারের জন্য 50 টাকা করে, আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে 100 টাকা পার্কিং চার্জ পড়বে। চলুন যাওয়া যাক। দুপুরের পড়ন্ত রোদ গায়ে লেগে বেশ মোহময়ী লাগছে পথটি। পার্কিং স্লটের রাস্তার ঠিক বিপরীতে ফোর্টের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের সামনে ফোর্টের টিকিট কাউন্টার। আগন্ডা ফোর্টের ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি আমাদের ইন্ডিয়ানদের জন্য 25 টাকা করে। দুটো টিকিট আমরা কেটে নিলাম 25 টাকা করে দুজনের। এবার আগন্ডা ফোর্ট ডিসকভার করতে যাচ্ছি ভেতরে। এক্ষেত্রে বলে রাখি, আগন্ডা ফোর্ট বা আগুয়ান্ডা ফোর্ট এটা কিন্তু ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। চলুন যাওয়া যাক। আপার আগুয়াডা ফোর্টের এন্ট্রান্স এরিয়া জুড়ে রয়েছে বিস্তীর্ণ লনের মতো এরিয়া। সবুজ মনোরম লনের গাছপালার ছায়ায় বেশ খানিক জিরিয়ে নেওয়া যায়। সামনে রাস্তা প্রশস্ত, রাস্তা ধরে সোজা হেঁটে এগিয়ে যাচ্ছি। এই বড় চত্বরটি একদিকে সিঁড়ি ধরে সোজা নিচের দিকে নেমে এলে ওয়াশরুম এরিয়া। আপনারা ভিডিওটি পজ করে এই আপার আগুয়াডা ফোর্টের হিস্ট্রিটি পড়ে নিতে পারেন। এই স্থানটি থেকে মেন প্রাচীন ফোর্টের শুরু। এন্ট্রান্স এরিয়াটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ফ্লোরটি লাল ল্যাটেরাইট পাথরের। এই সুবিশাল দরজা ক্রস করে আমরা ঢুকে পড়লাম আগুয়াডা ফোর্টের মূল অংশে। ঢোকার মুখে দুদিকে দেওয়াল জুড়ে নানা রকমের ফটো ফ্রেমে বাঁধানো ইউনেস্কো স্বীকৃত গোয়ার প্রসিদ্ধ চার্চ এবং ফোর্টগুলি। ওল্ড গোয়ার পার্টে এই সমস্ত চার্চগুলি দেখানো হয়েছে। আপনারা যদি সেই পর্ব মিস করে গিয়ে থাকেন, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আই বাটনে ক্লিক করে ওল্ড গোয়া সিরিজটি দেখে নিতে পারেন। তাহলে আরও অনেক তথ্য পাবেন এবং বাজেট প্ল্যানিং করতে সুবিধা হবে। ফোর্টের ভিতরে বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে লাইট হাউস এবং ওয়াটার রিজার্ভায়ার। এখানেও একটি লাইট হাউস এবং ওয়াটার ট্যাঙ্ক নিয়ে হিস্টোরিক্যাল তথ্য লেখা রয়েছে। আপনারা আবারও চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এটি হলো বিখ্যাত ওয়াটার রিজার্ভায়ার, যাতে প্রায় 23 লক্ষ গ্যালন মিষ্টি জল সঞ্চয় করে রাখা যায়। এটি এশিয়ার অন্যতম বৃহৎ জলাধার রূপে বিবেচিত হতো। মূলত জাহাজ এবং সৈন্যদের পানীয় জলের চাহিদা পূরণের জন্য এটি নির্মিত হয়। আগুয়াডা কথার অর্থ জল সরবরাহের স্থান। দুর্গের এই জলাধার গোয়ার উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু বর্তমানে এই রিজার্ভায়ার টুরিস্টদের কাছে বেশ মজার একটি বিষয়। দেখুন, আমরা এই রিজার্ভায়ারের একদিকের খোলা প্রান্তে জোরে শব্দ করছি, অন্য প্রান্তে তা প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছে। এই বিষয়টি দেখলাম সকলেই বেশ এনজয় করছে, আমরাও বেশ মজাই পেলাম। যে জায়গায় আগুয়াডা ফোর্টে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়াটার রিজার্ভায়ার এরিয়া। মানে ফোর্টটা চারদিকে অবস্থান করছে, একদম মিডলে অবস্থান করছে এই ওয়াটার রিজার্ভায়ার। অ্যাজ পার আর্কিওলজি, ওখানে আমরা দেখালাম একটু আগেই, আপনারা নিশ্চয়ই প্ল্যানটা দেখেছেন, ওই প্ল্যান অনুযায়ী এটা অবস্থান করছে। চলুন ওই দিকে যাওয়া যাক। 1864 সালে আগুয়াডা ফোর্টে এই লাইট হাউসটি নির্মিত হয়। এটি একটি উঁচু টাওয়ারের মতো কাঠামো, যেখান থেকে রাতে আলো জ্বালানো হতো, যা সমুদ্রগামী জাহাজগুলিকে উপকূলের অবস্থান বোঝাতে সাহায্য করত। এটি এশিয়ার অন্যতম প্রাচীনতম লাইট হাউসগুলির মধ্যে একটি। মেনলি পর্তুগিজ নৌবাহিনীর জন্য এই লাইট হাউস ছিল খুবই গুরুত্বপূর্ণ। আগুয়াডা ফোর্টের পাঁচিল ঘেঁষে দাঁড়ালে চোখে পড়ে আরব সাগরের এক দুর্দান্ত প্রেক্ষাপট। দূরে সাগরের ওপর ছোট যে বোটগুলি দেখছেন, এগুলি হলো ডলফিন পয়েন্ট থেকে ভেসে আসা সেই বোটগুলি, এবং এই অংশে এসে ভ্রমণ করছে সেই বোটগুলি। দেখুন, দূরে আরব সাগরের বুকে সূর্য নেমে আসছে এবং অসংখ্য ছোট বড় বোট ভেসে বেড়াচ্ছে। কি অসম্ভব সুন্দর লাগছে না দৃশ্যপটটি।
ভালো লাগলে আপনারা কমেন্ট করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ভ্রমণ কাহিনী কিরকম লাগছে সেই মতামতও আমাদের জানাতে ভুলবেন না। এবং ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ফোর্টের একপাশে একটি স্লোপের মতন অংশ রয়েছে। এই স্লোপ ধরে উঠে গেলে এই লাইট হাউসে সমগ্র ফোর্টটি অভ্যন্তরীণ একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। চলুন এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়া যাক এখান থেকে। ফোর্টের ওপরের দিকের এই অংশটি এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্ট ধরে সোজা বেরোলেই এই লনের অংশটি পাওয়া যায়। এটি লোয়ার আগুয়াডা ফোর্টের প্রবেশপথ। ফোর্টটি নির্মিত হয় 17 শতকে। অবস্থান সেনকুয়েরিয়াম বিচের ওপরেই। পর্তুগিজ নৌবাহিনীর জন্য এটি নিরাপদ জাহাজ ঘাঁটি এবং বন্দরের কাজ করত। এই অংশটি পরবর্তীকালে কারাগার হিসাবে ব্যবহৃত হয়, যা গোয়ার অন্যতম বৃহৎ জেলখানা ছিল। 2021 সালে এটি সংস্কার হয়, ফ্রিডম স্ট্রাগল মিউজিয়াম হিসাবে পর্যটকদের ভিজিটের জন্য খুলে দেওয়া হয়। এই বিস্তীর্ণ লোয়ার আগুয়াডা ফোর্টটি বেশ অনেকখানি স্থান জুড়ে অবস্থান করত, তবে বর্তমানে এর একদিকের অংশটি এখন তাজ হোটেলের মালিকানার অধীনস্থ। লোয়ার আগুয়াডা ফোর্ট এবং সেনকুয়েরিয়াম বিচের গা ঘেঁষেই বর্তমানে তৈরি হয়েছে এই তাজ হোটেলের রিসর্টটি। এখান থেকে যেটা সবচেয়ে ভালো উপভোগ করা যায় তা হলো সেনকুয়েরিয়াম বিচ এবং আরব সাগরের বুকে অস্তগামী সূর্য। আপনারা চাইলে এখান থেকে সেনকুয়েরিয়াম বিচের এক অনবদ্য সূর্যাস্ত উপভোগ করতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লোয়ার আগুয়াডা ফোর্টে। আপনারা এতক্ষণ যেটা দেখছিলেন, একটু আগেই যে স্পটটা দেখলেন সেটা হচ্ছে আপার আগুয়াডা, আর এই পোর্শনটা হচ্ছে লোয়ার আগুয়াডার ধ্বংসাবশেষ কিছু অংশ। এই বিচের একদম সামনে যে বিচটা অবস্থান করছে এটা হচ্ছে সেনকুয়েরিয়াম বিচ, আর সিনিক বিউটি তো দুর্দান্ত, দেখে নিন নিজের চোখে।
সেনকুয়েরিয়াম বিচ থেকে ক্যান্ডোলিম বিচের দূরত্ব খুবই কম, প্রায় 2.7 কিলোমিটার মতো। পৌঁছাতে সময় লাগে 7 থেকে 8 মিনিট। তবে এখানেও রাস্তাটি নর্থ গোয়ার মূল শহরের মধ্যে দিয়ে চলে যায়, ফলে জমজমাট গোয়া ভাইব, গোয়ার মার্কেট ইত্যাদি বেশ নজর কাড়ে। রিটার্নের পথে কিন্তু বেশ ভালো রকম জ্যাম হয়, কারণ প্রচুর ট্যুরিস্ট স্পট কাছাকাছি অবস্থান করছে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিস্তীর্ণ একটা মার্কেট, থার্ড প্রচুর রিসর্ট। তো তার জন্য এই অঞ্চলটা বেশ জমজমাট আর জ্যাম হয়। চলুন এখন নিয়ে যাব আপনাদের পরবর্তী গন্তব্যস্থল, পরবর্তী বিচ ক্যান্ডোলিম। এটি হলো ক্যান্ডোলিম বিচের প্রবেশদ্বার। এন্ট্রান্স জুড়ে দুদিকেই চোখে পড়ে বিচ মার্কেটের ঝলমলে রংচঙে বাহারি দোকান। অবশ্য অনেক স্ন্যাক্স এবং ড্রিঙ্কসের দোকানও চোখে পড়ে স্থানে স্থানে। বালিপথ ধরে এগোতেই ক্রাউডেড ক্যান্ডোলিম বিচ এবং সূর্যাস্তের প্রেক্ষাপট ভেসে ওঠে চোখের পর্দায়। বাকি অনেক বিচের মতো এখানেও প্রচুর ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। এর ট্যারিফগুলি দেখে নিন। এখন পিক সিজন, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি, পিক সিজনে না এলে এর প্রাইস কিন্তু অনেকটাই কম পাবেন। এসে পৌঁছেছি ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচ হচ্ছে ভীষণ ক্রাউডেড একটা বিচ, যেটা নর্থ গোয়ায় অবস্থান করছে। একটু আগে আপনাদের লোয়ার আগোডা ফোর্টের পোর্শনটা দেখাচ্ছিলাম, আর তার সঙ্গে সেনকুয়েরিয়াম বিচের একটা ভিউ দেখালাম। তার পাশেই ঠিক অবস্থান করছে এই ক্যান্ডোলিম। ভীষণ ক্রাউডেড। যারা একটু ক্রাউড ভালোবাসেন, যারা একটু মার্কেটিং ভালোবাসেন, নিরিবিলি কম ভালোবাসেন, হই হল্লা ভালোবাসেন, তাদের জন্য এই বিচ কিন্তু আদর্শ। আমার মোটামুটি লেগেছে। সবচেয়ে বেস্ট লেগেছিল আমার সিরিন বিচ, যেগুলো আমরা সাউথ গোয়ায় দেখেছিলাম। এটা মোটের ওপর খারাপ না, বেশ হই হল্লা একটা ফাটাফাটি মাতামাতি বিচ। দেখে নিন। ওভারক্রাউডেড ক্যান্ডোলিম বিচে অসাধারণ সানসেট, মানুষের হইচই, হট্টগোল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি দেখতে দেখতে অনেকটা সময় অনায়াসেই কেটে যায়। এবার আমরা বিদায় জানাবো এই ক্যান্ডোলিম বিচকে। আপনারা যদি ক্যান্ডোলিম বিচে আসেন এবং যারা নাইট লাইফ এনজয় করতে আগ্রহী, মানে বার, ডান্স, এই সমস্ত জিনিস ভালোবাসেন, ক্রাউড ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন কিন্তু এই ক্যান্ডোলিম। তো আমরা চলুন এগিয়ে যাবো এবার পরবর্তী স্পট, আমাদের পরবর্তী একটি বিচ, যেটা হচ্ছে কালাঙ্গোটে বিচের দিকে। ক্যান্ডোলিম থেকে কালাঙ্গোটে বিচের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটারের মতো। গাড়িতে যেতে সময় লাগে প্রায় 14 থেকে 15 মিনিট। ক্যান্ডোলিমে সূর্যাস্তের সাথে সাথে অন্ধকার নেমে এলো গোয়ার বুক জুড়ে। নর্থ গোয়ার রাত মানেই রঙিন স্বপ্ন নগরী গোয়া। মার্কেট, বার, রেস্তোরাঁ, মানুষজন সবাই আলোর রঙের ছোঁয়ায় রাঙানো। তবে নর্থ গোয়ার এই এরিয়াগুলি রাস্তাঘাট খুবই ন্যারো, ফলত ট্রাফিক জ্যাম বেশি হয়। কালাঙ্গোটে বিচের সামনের চত্বর আলোয় রঙিন, জমকালো। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 2 চাকা এবং 4 চাকার পার্কিং এরিয়া রয়েছে। চলুন কালাঙ্গোটে বিচ তথা গোয়ার নাইট লাইফটি একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। আগেও বলেছি, নাইট ক্লাব, বার, ডিস্ক, ক্রাউড এবং পার্টি যারা ভালোবাসেন তাদের অন্যতম ডেস্টিনেশন এটি। স্থানে স্থানে বিচ সাইড ডিনারেরও ব্যবস্থা রয়েছে, যার চার্জ অনেকটাই বেশি। ঘড়িতে এখন সময় 7টা। আমরা এসে পৌঁছেছি কালাঙ্গোটে বিচে। তো প্রচন্ড ক্রাউড আর চারদিকে মানে ডান্স, একদম দারুণ গোয়ার ভাইব। যদি পেতে চান অ্যাকচুয়াল গোয়ার ভাইব, তাহলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে কালাঙ্গোটেতে।
চারদিকে ভর্তি রেস্টুরেন্ট, বার, ডান্স হচ্ছে, ট্যাটু, সমস্ত কিছু অ্যাভেলেবেল, খাওয়া দাওয়া অ্যাভেলেবেল, সমস্ত কিছু এখানে। আপনারা রঙিন গোয়া, রঙিন রাতের গোয়া, নাইট লাইফ যদি এনজয় করতে চান, অবশ্যই অবশ্যই এই কালাঙ্গুটে বিচ রিকমেন্ডেড। আপনারা অনেকেই হয়তো ভিজিট করেছেন, যারা করেননি তারা অবশ্যই একবার হলেও কালাঙ্গুটে বিচে ভিজিট করবেন। সি বিচের ধারে শুধু মুখে বসে থাকা যায় না একদমই। ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ এই ভেলপুরি নিয়ে নিয়েছি। একটা ভেলপুরির দাম পড়লো আমাদের 50 টাকা। ভেলপুরি খাচ্ছি বসে আরব সাগরের তীরে। লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর চলুন কালাঙ্গুটে বিচ দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এবার ডিনারের উদ্দেশ্যে আজকে যাচ্ছি টিটোস লেনে। অবশ্যই বিশ্ববিখ্যাত না হলেও ইন্ডিয়ায় বিখ্যাত, গোয়াতে বিখ্যাত এই টিটোস লেন। তো চলুন যাওয়া যাক টিটোস লেনে আজকে ডিনার পর্ব সারতে। টিটোস লেনে যাওয়ার পথেও প্রচুর বার, রেস্টুরেন্ট, ডিস্কো চোখে পড়ে। তার সাথে চোখে পড়ে প্রচুর নামি দামি হোটেল। আপনারা চাইলে নর্থ গোয়ার এই অংশে হোটেল বুক করে অনায়াসেই থাকতে পারেন। সব পথ পেরিয়ে ঢুকলাম বিখ্যাত বা কুখ্যাত টিটোস লেনে, এক অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। তবে ঢুকে ক্লাব টিটোসের বাইরে স্কুটি বাইকের লাইন দেখে তৎক্ষণাৎ ডিসিশন নিলাম আজকের মতো ক্লাব টিটোসের ডিনার এখানেই ক্যান্সেল। ফলত স্বপ্নপুরীর রঙিন জায়গা থেকে ফিরে আসতে বাধ্য হলাম আমরা। রাত বেড়ে যাওয়ায় বাঘা বিচের আর ঢোকা হলো না। বাঘা বিচকে পাশে রেখে চললাম ডিনার করতে। নর্থ গোয়াতেই এক রেস্তোরাঁয় ডিনার সারলাম দুজনে।
একটু আগে টিটোস লেনের অবস্থা, যেহেতু ইয়ার এন্ডিং এর একটা ব্যাপার রয়েছে, তো বিশাল লাইন, প্রচন্ড ভিড়। তার জন্য আমরা টিটোস ক্লাবে গেলাম না, সে টিটোস ক্লাবটা অ্যাভয়েড করলাম, কারণ কালকে সকালে আমাদের ডে 5 যেটা একটা দারুণ প্ল্যান রয়েছে কাল সকালে, আপনাদের এই চ্যানেলে অবশ্যই তুলে ধরবো। তো ভোরবেলা ওঠার প্ল্যান রয়েছে, কারণ এখন যেটা দেখলাম টিটোস লেনে মারাত্মক ভিড়। এখন বাজে প্রায় 9:45, আমাদের ঢুকতে টিটোস লেনে ক্লাবেতে মোটামুটি 2 ঘন্টা ধরে চলতে হবে। তো এখন এটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো আপনারা দেখে নিন টিটোস লেনের এক ঝলক। পরবর্তী কোনো সিরিজে নিশ্চয়ই আবার টিটোস ক্লাবে আসবো এবং নাইট লাইফ এনজয় করবো। তো আপাতত আমরা এখানে এসেছি যে এই নর্থ গোয়ার একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে ডিনার পর্ব সেরে আমরা আস্তে আস্তে আমাদের হোটেল নানুটেলের দিকে রওনা দেব। তো ডিনার চলে এসছে আমাদের, চলুন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা নিয়েছি রুটি, একটু আগেই বললাম অলরেডি, রুটি নিয়েছি আর আলু গোবির একটা তরকারি নিয়েছি। রুটির আমাদের পিস পড়লো এক একটা 20 টাকা করে, আর এই আলু গোবির তরকারিটা পড়লো 180 টাকা প্লেট। চলুন আজকে খাওয়া দাওয়া করে নিই। নর্থ গোয়ায় খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেল নানুটেলে। এখানে যদি বলতে চান যে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কীরকম ছিল, মোটের ওপর ভালো। রুটিগুলো বেশ ভালো ছিল, 20 টাকা পিসে তন্দুরি রুটি দিচ্ছে। আর আলু গোবিটা তেল বেশি, আলু গোবির পরিমাণ ছিল না বলবো না, তো ওই দিয়েই খেলাম। তেলটা একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি বেড়াতে এসে। তো চলুন আমরা আমাদের হোটেল নানুটেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। মোটামুটি গুগল ম্যাপ যা বলছে, নর্থ গোয়া থেকে আমাদের মারগাঁও যেতে এখনো পর্যন্ত 45 কিলোমিটার রাস্তা, 1 থেকে 1 ঘন্টা মতো লাগবে সময়। তো এখন ঘড়িটা 9:30, পৌঁছাবো রাত 10:30টার সময়। চলুন যাওয়া যাক হোটেলে। ডিনার সেরে সোজা গাড়ি ছুটিয়ে দিলাম নানুটেল হোটেল বা মাডগাঁওয়ের দিকে। জমজমাট মার্কেট, আলোর চাকচিক্য, ল্যাম্পপোস্ট দিয়ে সাজানো ছোট বড় ব্রিজ, মান্ডবী জুয়ারি নদী। কেমন লাগছে গোয়া সিরিজ? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নানুটেলে পৌঁছে। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 10:30। তো আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল নানুটেলে। তো এখানে আমাদের নর্থ গোয়ার সিরিজের পর্ব শেষ হয়ে যাচ্ছে। কীরকম নর্থ গোয়া কীরকম লাগলো, সমস্ত পর্বগুলি পরপর গোয়া সিরিজের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও অ্যাট্রাকটিভ পর্ব আপনাদের লাগবে কিনা সেটাও দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন, তবেই আমরা এই পর্বগুলি দিতে উৎসাহিত বোধ করব। আর কালকে ডে 5 ইন গোয়া, তো আসছে নতুন একটা ব্লগ। সেই ব্লগে থাকবে ভীষণ অ্যাট্রাকটিভ কিছু অ্যাডভেঞ্চারাস পর্ব। কালকে যেতে চলেছি আমরা দুধসাগর জলপ্রপাত এক্সপ্লোর করার জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ব্লগ। সব তথ্য, সমস্ত ইনফরমেশন নিয়ে এই ব্লগে এক্সক্লুসিভলি হাজির হব আপনাদের সামনে। তো ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।